তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পেছালো। প্রেসিডেন্ট নির্বাচনের পর হবে রায়। নির্বাচনী তহবিল সংগ্রহের দৌড়ে এগিয়ে গেলেন কমলা হ্যারিস। এবং তিস্তার পানি বণ্টন আন্তর্জাতিক আইন মেনে হতে হবে। চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সংবাদ মাধ্যম পিটিআইকে ডক্টর ইউনুস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। এটা তো প্রাণ আছে। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পিছিয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জোয়ান মার্চান জানিয়েছেন, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর এই রায় ঘোষণা করা হবে। 18 সেপ্টেম্বর সাজা ঘোষণার কথা ছিল এ মামলার। এদিকে বিচারকের নতুন এই সিদ্ধান্তে রিপাবলিকান শিবিরে দেখা দিয়েছে কিছুটা স্বস্তি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়ের আশা নিয়ে শতভাগ নিশ্চিত থাকলেও তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন থাকায় চিন্তার ভাঁজ ছিল এই রিপাবলিকান নেতার কপালে। তবে তার এই দুশ্চিন্তা যেন কিছুটা কমল। 2016 সালের নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেয়া মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। কথা ছিল চলতি মাসের 18 তারিখে সাজা ঘোষণা করা হবে। তবে এর আগেই নিউ ইয়র্কের অপরাধ আদালতের বিচারক জোয়ান মার্চান শুক্রবার রায় পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নতুন তারিখ অনুযায়ী রায় দেয়া হবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর 26 নভেম্বর। এই ফৌজদারি অপরাধ মামলায় গেল 30 মে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালত। 34টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হন তিনি। এর আগে সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার জন্য ট্রাম্পের আইনজীবীরা আদালতে আবেদন করেন। তারা বলেন, সাজা ঘোষণার আগে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য যথেষ্ট সময় তাদের হাতে নেই। শুক্রবার বিচারক সেই আর্জি মঞ্জুর করেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে সাজা হলে তা ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলত। ফলে বিচারকের নতুন এই সিদ্ধান্তে রিপাবলিকান প্রচারণা শিবিরে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। যদিও ট্রাম্পের বিরুদ্ধে 2021 সালে ক্যাপিটল হিলে হামলা ও নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অপর একটি মামলার নতুন তথ্য প্রমাণ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই প্রকাশ করা হবে বলে বৃহস্পতিবারই জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নির্বাচনী তহবিল সংগ্রহের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে বেশ পেছনে ফেললেন কমলা হ্যারিস। গেল আগস্টে 36 কোটি 10 লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছে হ্যারিসের নির্বাচনী প্রচার দল ও ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে রিপাবলিকান পার্টি সংগ্রহ করেছে 13 কোটি ডলার। এতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে ট্রাম্পকে টেক্কা দিতে ভোটারদের কেন্দ্রে আনতে এগিয়ে থাকার সুযোগ কমলার। ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ভবিষ্যৎ প্রেসিডেন্ট পদের জন্য চলতি বছরের নভেম্বরে লড়বেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। এরই মধ্যে দুই প্রার্থী পেয়েছেন দলের চূড়ান্ত মনোনয়ন। জোর কদমে চলছে নির্বাচনী প্রচারণাও। নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া কমলা। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তেমন পাত্তাই দিচ্ছে না তৃতীয়বারের মতো অংশ নিতে যাওয়া প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনী তহবিল সংগ্রহের দৌড়ে ট্রাম্পকে বেশ পেছনে ফেলেছেন কমলা। গেল আগস্টে 36 কোটি 10 লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছে হ্যারিসের নির্বাচনী। অন্যদিকে রিপাবলিকান পার্টি সংগ্রহ করেছে 13 কোটি ডলার। এতে নির্বাচনের মাত্র 2 মাস আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছেন কমলা। আগস্টে এক লাফে এত অর্থ সংগ্রহের ফলে সেপ্টেম্বরের শুরুতে কমলার প্রচার তহবিলে জমা হয়েছে 40 কোটি 40 লাখ ডলার, যেখানে মাস শেষে ট্রাম্পের প্রচার তহবিলে জমা হয়েছে 29 কোটি 50 লাখ ডলার। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদন অনুযায়ী 5 নভেম্বরের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আগে এই পরিমাণ তহবিল সংগ্রহ নির্বাচনী আবহ পুরোপুরি জমে ওঠারই ইঙ্গিত।
তবে ঘোষিত এই তহবিলের মধ্যে 2 প্রার্থীর সমর্থক অন্য গোষ্ঠীগুলোর সংগ্রহ করা অর্থ যোগ করা হয়নি। বিজ্ঞাপনী কাজে এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ভোটারদের কেন্দ্রে আনতে এসব অর্থ ব্যয় করবেন কমলা ও ট্রাম্প। অন্তরা সেন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি নির্বাচিত হলে ধনকুবের ইলন মাস্ককে সরকারের দক্ষতা কমিশনের প্রধান বানানোর ঘোষণা দিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। এদিকে ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার লাস ভেগাসে ইহুদি রিপাবলিকান দাতাদের এক সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান সাবেক এই প্রেসিডেন্ট। তার দাবি, ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, তেল আবিবের কোনো অস্তিত্বই থাকবে না, সন্ত্রাসীরা ইসরায়েলিদের নিজ ভূখণ্ড থেকে বের করে দেবে বলেও সতর্ক করেন ট্রাম্প। এ সময় তাকে জয়ী করলে ধনকুবের ইলন মাস্ককে সরকারের দক্ষতা কমিশনের প্রধান বানানোর ঘোষণা দিয়েছেন এই রিপাবলিকান। ট্রাম্পের এই দাবি নিয়ে কমলার প্রচারণা শিবিরের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল বার্তা সংস্থা রয়টার্স, যদিও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগামী 10 তারিখের প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়েই ব্যস্ত আছেন কমলা। এরই মধ্যে পেনসিলভেনিয়ায় পৌঁছেছেন তিনি, যদিও আগে ইসরায়েলের প্রতি তার সমর্থন আছে বলে জানিয়েছেন এই ডেমোক্র্যাট নেত্রী। এদিকে কমলা প্রস্তুতি নিলেও ডোনাল্ড ট্রাম্পের কোনো আগাম প্রস্তুতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভান্স। এর জন্য এক নির্বাচনী প্রচারণে গিয়ে ভান্স দাবি করেন নিজের রেকর্ড সম্পর্কে অবগত আছেন ট্রাম্প। এ সময় কমলাকে কটাক্ষ করে ভাইস প্রেসিডেন্ট না বলে ভাইস প্রিন্সিপাল বলেন ভান্স। প্রথম বিতর্ক ঘিরে পেনসিলভেনিয়া অবস্থান করছেন ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজো। এদিন একটি কাউন্টিতে মেয়েকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি। অঙ্গরাজ্যটিতে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন ওয়ালজ। আগামী 5 নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রাহানুল রানা, সময় সংবাদ। রুশ ভূখণ্ড দখলের নেশা এবার নিজেদের এলাকার নিয়ন্ত্রণ হারাতে বসেছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গেল এক সপ্তাহে দোনেস্কের 6টি গ্রাম দখল করেছে পুতিন বাহিনী। এদিকে পশ্চিমা মিত্রদের কাছ থেকে সহযোগিতা কমে আসার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কোকে শান্তি আলোচনায় বাধ্য করতে আরও কঠিন হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গেল 31 আগস্ট থেকে এ পর্যন্ত ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের 6টি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে পুতিন বাহিনী। বিশ্লেষকদের মতে মস্কো আক্রমণের নেশায় কিয়েভের নিয়ন্ত্রণ হারাতে বসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রুশ ভূখণ্ডে হামলা চালাতে আরও শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রয়োজন বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছ থেকে সহযোগিতা কমে আসায় দেখা দিয়েছে বিপত্তি। শুক্রবার জার্মানিতে অনুষ্ঠিত পশ্চিমা প্রতিরক্ষা মন্ত্রীদের একদিনের শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট এই অভিযোগ করেন। তিনি বলেন, মস্কোকে শান্তি আলোচনায় বাধ্য করতে কিয়েভের আরও শক্তি প্রয়োজন। তবে ক্ষেপণাস্ত্র ঘাটতির পাশাপাশি পশ্চিমা মিত্রদের সহযোগিতায়ও পরিবর্তন লক্ষ্য করছেন বলে দাবি করেন জেলেনস্কি। অন্তরা সেন, সময় সংবাদ। তিস্তার পানি বন্টন চুক্তি ইস্যুতে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পানি বন্টন অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে হতে হবে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনুস। শুক্রবার এই সাক্ষাৎকারটি প্রকাশ করে পিটিআই। বাংলাদেশ ও ভারতের মধ্যে এক দীর্ঘমেয়াদী অমীমাংসিত বিষয় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। এ নিয়ে দুদেশের মধ্যে চুক্তির কথা হচ্ছে বিগত কয়েক বছর ধরে, কিন্তু আশ্বাসেই ঝুলে আছে তিস্তা ইস্যু। সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেয়া সাক্ষাৎকারে উঠে আসে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ইস্যু। শুক্রবার ওই সাক্ষাৎকারটি প্রচার করা হয়। পিটিআইকে ডক্টর ইউনুস বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে বলেও মত তার। বাংলাদেশের সম্প্রতি ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমের প্রকাশিত খবর প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে।
2011 সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গেছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোয় তা আলোর মুখ দেখেনি। এ বিষয়টি সমাধানের আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। সংস্থাটি চেতনার পুনর্জীবনের মাধ্যমে আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে বলেও মন্তব্য তার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভুট্টা খেতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করল ড্রোন। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের আল্টো শহরে একটি বাড়ি থেকে হারিয়ে যায় 3 বছর বয়সী এক শিশু। পরে তাকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। ব্যবহার করা হয় থার্মাল প্রযুক্তির অত্যাধুনিক ড্রোন ক্যামেরা। দীর্ঘ চেষ্টার পর বাড়ি থেকে আধা মাইল দূরে শিশুকে শনাক্তে সক্ষম হয় ড্রোনটি। ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন লোক ভুট্টা খেতে ছোটাছুটি করছে। তন্ন তন্ন করে সন্ধ্যার অন্ধকারে আলোর সাহায্যে খুঁজে বেড়াচ্ছে এক শিশুকে। অন্ধকার হয়ে গেলেও শিশুটিকে খুঁজে না পাওয়ায় অস্থিরতা দেখা দেয়। পরক্ষণেই ড্রোন ফুটেজে বিশাল ভুট্টা ক্ষেতের মাঝখানে কোনো একটা কিছু নড়াচড়া করতে দেখা যায়। মুহূর্তেই সেখানে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে শনাক্ত করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের আল্টো শহরে এমনই এক নাটকীয় ঘটনা ঘটে। থার্মাল প্রযুক্তির অত্যাধুনিক ড্রোন ক্যামেরার সাহায্যে খুব সহজেই এই শিশুকে উদ্ধার করে পুলিশ। গত 25 আগস্ট ওই ঘটনা ঘটলেও শুক্রবার এর ভিডিও প্রকাশ করা হয়। অন্ধকারের মধ্যেও কোনো কিছুর অবস্থান নির্ণয়ে সক্ষম এই বিশেষ ড্রোন ব্যবহার করে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা। বিশাল ভুট্টা ক্ষেতের মধ্যে দ্রুততম সময়ে শিশুটির অবস্থান নির্ণয়ে সক্ষম হয় এই ড্রোনটি। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শিশুটি হেঁটে তার বাড়ির পেছনে ভুট্টা খেতে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ার পর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়। পরে থার্মাল স্ক্যানার সম্পন্ন ড্রোন ব্যবহার করে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। কাকুলি আখতার, সময় সংবাদ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর উত্তেজনার মধ্যে এবার যৌথ মহড়া চালালো ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র। মহড়ার নাম দেওয়া হয় দ্য কম্বাইন্ড আর্মস লাইভ ফায়ারিং এক্সারসাইজ বা ক্যালফেক্স। সাঁজোয়া যান, যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র নিয়ে প্রস্তুত সেনারা। চলছে লাইভ ফায়ারিং, যুদ্ধ বিমান থেকে ফেলা হচ্ছে বোমা। স্থানীয় সময় শুক্রবার এভাবেই ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিতুবন্দোতে শত শত সেনা সদস্য নিয়ে ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ায় অংশ নেয় বেশ কয়েকটি দেশ। এ মহড়ার নাম দেয়া হয় দ্য কম্বাইন্ড আর্মস লাইভ ফায়ারিং এক্সারসাইজ বা ক্যালফেক্স। মূলত দ্য সুপার গারুডা শিল্ড 2024 বা SGS এর অন্তর্ভুক্ত এ মহড়ায় যুক্ত ছিল জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ড। এবারই প্রথম নয়, এটি SGS এর 19তম মহড়া। প্রথমবারের মতো এ মহড়া অনুষ্ঠিত হয়েছিল 2009 সালে পশ্চিম জাভার বান্দুংয়ে। তবে মহড়ার প্রধান নেতৃত্বদানকারী দেশ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারের জন্যই এই মহড়া। শত্রুপক্ষকে একসঙ্গে আক্রমণ, বন্দী, হেলিকপ্টার অবতরণের জন্য নিরাপত্তা প্রদান, শত্রুপক্ষের এলাকায় ফাঁদ পাতা সহ বেশ কিছু কৌশলের পরীক্ষা চালানো হয়। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই পরাশক্তি দেশের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই গত মাসে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন। এরপরেই চলতি মাসে এই মহড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে চীনের হুমকি ধামকি উপেক্ষা করে সামরিক অনুশীলন চালাচ্ছে তাইওয়ান। শুক্রবার তা পরিদর্শনে যান প্রেসিডেন্ট লাই চিংতে। এ সময় চীনা হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন তিনি। অন্যদিকে তাইওয়ান প্রণালী জুড়ে সামরিক তৎপরতা জোরদার করেছে চীনা সেনারা। টেলিস্কোপ দিয়ে নজর রাখা হচ্ছে শত্রুদের ওপর। মনিটরের ওপর দৃষ্টি রেখে জানানো হচ্ছে যুদ্ধবিমানের অবস্থান। চীনা হুমকি মোকাবিলায় নিজেদের সদা প্রস্তুত রাখতেই এই অনুশীলন তাইওয়ানের সেনা ও নৌবাহিনীর সদস্যদের।
চীনের সঙ্গে টানটান উত্তেজনার মধ্যেই স্থানীয় সময় শুক্রবার তাইওয়ানের ফেঙ্গু আইল্যান্ড পরিদর্শনে যান খোদ স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রেসিডেন্ট লাই চিংতে। যুক্তরাষ্ট্রের দেয়া অত্যাধুনিক সব অস্ত্র ঘুরে ঘুরে দেখেন তিনি। এ সময় দেশটির তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করে লাই চিংতে বলেন, চীনা হুমকি মোকাবিলায় মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার। বেইজিং এর ক্রমবর্ধমান চাপের মধ্যেও সেনাদের নিরলস অধ্যাবসায়ের প্রশংসা করেন তাইওয়ানের প্রেসিডেন্ট। আপনারা সবাই জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমাদের জলসীমা রক্ষায় সবাই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি ও প্রেসিডেন্টের ফেঙ্গু আইল্যান্ড সফরকে মোটেও ভালো চোখে দেখছে না বেইজিং, যে কারণে প্রণালী জুড়ে যুদ্ধ বিমানের টহল জোরদার করেছে চীনা সেনারা। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত 19টি সামরিক বিমান, নৌবাহিনীর 7টি জাহাজের দেখা মেলে তাইওয়ান প্রণালীতে, এমনটাই জানায় অঞ্চলটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে চীনের সামরিক তৎপরতার উপর নজর রাখতে যুদ্ধ বিমান, নৌবহর এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে বলে জানায় তাইওয়ান। মৌসুমীর সাথী, সময় সংবাদ। কুয়েত থেকে প্রবাসীদের পাঠানো পণ্য ও কাঁচামাল চট্টগ্রাম বন্দর ও দেশের 2 বিমানবন্দরই নষ্ট হয়েছে বছরের পর বছর। কর্তৃপক্ষের কাছে গিয়ে প্রতিকারের বদলে হতে হয়েছে হেনস্থা। সম্প্রতি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে গাফিলতিতে জড়িত কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন এয়ার অ্যান্ড সি কার্গো সমিতি কুয়েতের নেতারা। কুয়েতে কার্গো ব্যবসার সঙ্গে জড়িত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় 1000 খানেক। দেশে পণ্য পাঠাতে নানা সমস্যার কথা জানাতে এই সংবাদ সম্মেলন তাদের। গত মঙ্গলবার রাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এয়ার অ্যান্ড সি কার্গো সমিতি। বলা হয়, 2 দেশের আইন মেনে শুধু বাহক হিসাবে প্রবাসীদের পণ্য দেশে পাঠান তারা। কিন্তু করোনা পরিস্থিতির পর থেকে পাঠানো অনেক মালামাল আটকে আছে সমুদ্র ও বিমানবন্দরে। 120 জন এজেন্ট আছে কুয়েতে এবং প্রত্যেকটা এজেন্টে 10 থেকে 12 জন করে স্টাফ আছে। প্রায় আপনার 1200 লোক কাস্টম করে। বিভিন্ন দুর্নীতির কারণে আমরা মাল নিতে পাই না। মাসকে মাস, মাসের পর বছর, বছরের পর বছর চলে যায় চিটাং কাস্টম হাউসে। কাস্টমার কমিশনকে অভিযোগ করছি। ওই সময় তৎকালীন ওই কমিশন আমাদেরকে বলছে, আপনাদের এই মালের উপর আমরা ধান রোপণ করবো, এখানে আমরা চাষাবাদ করব, তারপরে মাল দেব না। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে মালামাল আটকে থাকার পেছনে জড়িত এনবিআর ও কাস্টমসের কর্মকর্তারা। প্রবাসীদের মাল আমরা নিয়ে মালটা পাঠাই, কিন্তু ওনাদের কাছে যাওয়ার পরে ওনারা আমাদেরকে ব্যবসায়ী বানাই দেয়। বলে যে আমরা নাকি এই মাল দেশে নিয়ে এই মাল আমরা বিক্রি করি। আমরা চাইলেই 10-20 কেজি 50 কেজি মাল একজনের করে পাঠাতে পারি না। এখানে বিমানের রেট আছে, কাস্টম চার্জ আছে, যার জন্য আমরা কি করি, আমরা যারা মাধ্যম, আমরা যারা এজেন্ট, সবার মালামালগুলো সংগ্রহ করে একসাথে পাঠাই। এখন বাংলাদেশে মালামালগুলো যাওয়ার পরে ওইখানের যে কাস্টমস কর্মকর্তা বলেন অথবা এনবিআর বলেন, যারাই দায়িত্বপ্রাপ্ত আছে, তারা কি করে আমাদেরকে বলা হয় আমরা নাকি ব্যবসা করি। কখনো নাই, মালগুলো সবগুলো প্রবাসীদের মাল, আমরা শুধুমাত্র ক্যারিয়ার, যাদেরকে বলা হয় মাধ্যম। প্রবাসীদের নিত্য প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে পাঠাতে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগের দাবি জানান ব্যবসায়ীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেশের বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে মালদ্বীপের বিভিন্ন প্রবাসী সংগঠন। ক্ষতিগ্রস্তদের সাহায্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আর্থিক অনুদান পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। ভারী বর্ষণ আর উজানের পানিতে তলিয়ে যায় 77টি উপজেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে 50 লাখেরও বেশি মানুষ। অনেক প্রবাসীও হারিয়েছেন তাদের স্বজন, ঘরবাড়ি, জমি। দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি এবার দুর্গতদের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে মালদ্বীপের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দেশের ভয়াবহ বন্যার কারণে কেন্দ্র ঘোষিত দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করে বিএনপির মালদ্বীপ শাখা। প্রতিষ্ঠাবার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য কেন্দ্রীয় বিএনপির ত্রাণ তহবিলে পাঠান প্রবাসী নেতারা। মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির ত্রাণ তহবিলে এই অর্থ পাঠিয়ে দিলাম, যাতে বাংলাদেশের যে সমস্ত এলাকায় বন্যার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে যাতে দ্রুত সারিয়ে উঠতে পারে। এদিকে বন্যার্তদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে আর্থিক অনুদান পাঠিয়েছে মালদ্বীপের প্রবাসী সাংবাদিকদের সংগঠন মালদ্বীপ বাংলা প্রেস ক্লাব। বন্যার্তদের সহযোগিতার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সাহায্যের পরিপ্রেক্ষিতেই
আমরা মালদ্বীপ প্রবাসী সাংবাদিক যারা আছি তাদের পক্ষ থেকেই ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা একটা অনুদান পাঠিয়েছি। বন্যার্তদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সব প্রবাসীকে আরও এগিয়ে আসার আহ্বান বাংলাদেশ হাই কমিশনের। আমরা আশা করব একইভাবে মালদ্বীপে যারা অন্যান্য প্রতিষ্ঠান বা সংগঠন রয়েছে তারাও এগিয়ে আসবেন, যাতে করে আমাদের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়াতে পারেন। বন্যা দুর্গতদের পাশে এবার রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতা অনন্য দৃষ্টি তৈরি করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। ইতালির রোমের ট্রেভি ফাউন্টেনে পর্যটকদের প্রবেশ সীমিত করে আনার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। এমন সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পর্যটকেরা। অর্থের বিনিময়ে জায়গাটি ঘুরে দেখতে অনিচ্ছা প্রকাশ করেছেন তারা। প্রাচীন স্থাপত্যশৈলী আর মনোমুগ্ধকর পরিবেশ, সৌন্দর্যের পূজারী মানুষের জন্য রোম যেন স্বর্গরাজ্য। প্রতি বছরই তাই পর্যটন মৌসুমে লাখো ভ্রমণ পিপাসু পাড়ি জমায় এই 7 পাহাড়ের শহরে। এই পর্যটন শহরের অন্যতম আকর্ষণ ট্রেভি ফাউন্টেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ফোয়ারাতে পয়সা ছুড়লে পুনরায় এই শহরে ঘুরতে আসার সুযোগ হয়। প্রতি বছর তাই এখানে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। তবে এই বছর অসাধারণ এই পর্যটন কেন্দ্রে সীমিত করে আনা হবে দর্শনার্থীর সংখ্যা। এতে অসন্তোষ বেড়েছে পর্যটকদের মধ্যে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ফোয়ারাতে ভ্রমণে যাওয়ার আগেই রিজার্ভেশন দিতে হবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক মানুষই এখানে প্রবেশ করতে পারবেন। গুনতে হতে পারে অতিরিক্ত অর্থ। প্রতি বছর অনেক মানুষ এই ফোয়ারায় পয়সা ফেলে, সেখান থেকেই তাদের লাখ লাখ উপার্জন হয়। তবু অর্থের বিনিময়ে পর্যটকদের ঢুকতে দেওয়ার এই সিদ্ধান্ত অমূলক। এটা অসম্ভব। এত দর্শনার্থীদের কেউই এর পক্ষে সায় দিবে না। আগামী বছরও দেশটিতে প্রায় 3,20,00,000 পর্যটকের যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অতিরিক্ত পর্যটকের চাপে বার্সেলোনা ও ভেনিসে আন্দোলনে নেমেছে স্থানীয়রা। এরই প্রেক্ষিতে পর্যটকদের কাছ থেকে প্রবেশ মূল্য রাখার কথা ভাবছে কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে চলছে ডাক টিকিট প্রদর্শনী। দেশটির ৭৬তম বার্ষিকী উপলক্ষে এই আয়োজন, যা দেখতে ভিড় করছেন অনেক দর্শনার্থী। পোস্টকার্ডগুলোতে কিম জং উনের পাশাপাশি আরও আছে দেশটির স্থপতি কিম ইল সুং এর ছবিও। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন সর্বোচ্চ নেতাদের ছবি। নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে হাসি মুখে ঘুরে দেখছেন ঐতিহাসিক স্মৃতি সম্বলিত জায়গাটি। এই প্রদর্শনীতে সারি সারিভাবে সাজানো রয়েছে দেশটির জাতির মহান নেতাদের ছবিসহ ডাকটিকিট। এক তরুণীকে আবার দেখা যাচ্ছে বেশ মনোযোগ দিয়ে নানা ধরনের ছবিসহ কার্ড বাছাই করতে। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে চলছে ডাক টিকিট প্রদর্শনী। দেশটির ৭৬তম বার্ষিকী উপলক্ষে করা হয়েছে এই আয়োজন, যা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা। পোস্টকার্ডগুলোতে কিম জং উনের ছবির পাশাপাশি আরও আছে দেশটির স্থপতি কিম ইল সুং এর ছবিও। আগত দর্শনার্থীরা সবাই যেন খুব আগ্রহী দেশটির নেতাদের সাফল্যের ব্যাপারে জানতে। দেখা মিলছে মহান নেতাদের সঙ্গে যোদ্ধাদের হাসি মুখের ছবিও। এই প্রদর্শনীতে প্রচুর সংখ্যক ডাক টিকিট প্রদর্শিত হচ্ছে। এগুলো জাতির মহান নেতাদের দ্বারা রাষ্ট্র নির্মাণের অমর সাফল্যের স্মৃতিচারণ করে। সেই সঙ্গে রাজনীতি, অর্থনীতি, সাময়িক বিষয়গুলোর মতো সমস্ত ক্ষেত্রের সাফল্যকে চিত্রিত করে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে কুকুরদের নিয়ে ফ্যাশন শো। ক্যাটওয়াক ফার বেবি নামক এই বিশেষ এই ফ্যাশন শোতে অংশ নিয়েছে ভিন্ন ভিন্ন প্রজাতির কুকুর। এই ক্যাটওয়াক দেখতে এসেছেন বহু দর্শনার্থী। পোষা ও রেস্কিউ করা কুকুরদের ক্যাটওয়াকের পাশাপাশি এই অনুষ্ঠানে গানের আয়োজনও ছিল। নিউ ইয়র্ক ফ্যাশন সপ্তাহের এই অন্যতম আয়োজনটি চলবে 11 সেপ্টেম্বর পর্যন্ত। রাজকীয় সিল্কের পোশাকে হেঁটে চলেছে একটি কুকুর। কোনো রাস্তা নয়, বরং সে হাঁটছে ফ্যাশন শো এর রানওয়েতে। ম্যাচিং পোশাক পরে সঙ্গে আছে তার মালিকও। আরেকটি কুকুরকে আবার একটি বাক্সে করে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে কুকুরদের নিয়ে আয়োজিত ক্যাটওয়াক ফার বেবি নামক বিশেষ এক ফ্যাশন শো।
স্থানীয় সময় বৃহস্পতিবার সনি হলে এই ভিন্নধর্মী ফ্যাশন শোতে নিজেদের পোষা ভিন্ন ভিন্ন প্রজাতির কুকুর নিয়ে আসে তাদের মালিকরা। এই ক্যাটওয়াক দেখতে আসেন বহু দর্শনার্থী ও পর্যটক। নিউ ইয়র্ক ফ্যাশন সপ্তাহের অন্যতম আয়োজন এটি। পোষা ও উদ্ধার করা কুকুরদের ক্যাটওয়াকের পাশাপাশি এই অনুষ্ঠানে গানের আয়োজনও ছিল। It was an amazing show today. So much fun. I performed. I opened the show with my new song Dance Floor Emergency, which is dropping at midnight. 50% of the dogs that walk the runway are actually rescues. And some of the women will bring their dogs individually, but this is about promoting the adoption of animals. পোষা কুকুর ও তার মালিকরা এই ফ্যাশন শোতে হেঁটেছে বিখ্যাত ডিজাইনারদের দ্বারা ডিজাইন করা পোশাকে। চমকপ্রদ এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল পশুপালনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি। এছাড়াও কুকুরদের দত্তক নেয়ার বিষয়েও অনুপ্রাণিত করবে ক্যাটওয়াক ফার বেবি ফ্যাশন শো, যা চলবে সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। রাগ কমানোর অভিনব এক কায়দা খুঁজে বের করেছেন ইসরায়েলি নাগরিকেরা। হামাস ইসরায়েলের চলমান দ্বন্দ্বের প্রভাবে দুশ্চিন্তাগ্রস্ত সাধারণ ইসরায়েলি জনগণ ছুটে যাচ্ছেন রেজ রুমের দিকে। রাগের মাথায় ভাঙচুর করার অভ্যাস যাদের, তাদের জন্যই প্লেট, কিবোর্ড ও প্রিন্টারের মতো বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হচ্ছে এই রুম। কিছু অর্থের বিনিময়ে চাইলেই সেই রেজ রুমে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করে কমানো যাবে রাগ। রেজ রুমের শুরুটা মজার ছলে হলেও বর্তমানে এর জনপ্রিয়তা অনেক বেড়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। মাথায় হেলমেট আর হাতের লোহার রড, কিবোর্ড, প্রিন্টার থেকে শুরু করে সিরামিকের তৈজসপত্র, হাতের কাছে যা পাচ্ছেন তাই ভেঙে ফেলছেন কিছু মানুষ। এই উদ্ভট দৃশ্যের দেখা মিলবে ইসরায়েলের রেজ রুমগুলোতে। আপাত দৃষ্টিতে ব্যাপারটি ধ্বংসাত্মক মনে হলেও আসলে তা নয়। নেহায়েতি অর্থের বিনিময়ে এই রেজ রুমগুলোতে রাগ কমাতে যাচ্ছেন সাধারণ ইসরায়েলিরা। নিরাপত্তা ক্যামেরা ও দেহরক্ষীদের উপস্থিতিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেই তৈরি করা হয়েছে রুমগুলো। সাজানো হয়েছে সারি সারি সিরামিকের তৈজসপত্র, কিবোর্ড, ওয়াশিং মেশিন, প্রিন্টার সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে। 7ই অক্টোবরের হামলার পর থেকেই সাধারণ ইসরায়েলিদের মনে শঙ্কা ও দুশ্চিন্তা জায়গা করে নিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে হতাশা ও রাগ। এই নেতিবাচক অনুভূতিগুলো থেকে নিষ্কৃতি পেতেই রেজ রুমে শরণাপন্ন হচ্ছেন তারা। মনে হচ্ছে ভিতরে জমে থাকা একটা কিছু থেকে মুক্তি পেয়েছি। সেই অক্টোবরের 7 তারিখ থেকেই মনে হচ্ছে বুকের ভেতর একটা কিছু আটকে আছে। আমি জানি কিছুক্ষণের মধ্যেই আমাকে আবার বাস্তবে ফিরে যেতে হবে। তবুও কিছুটা সময়ের জন্য হলেও আমি স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছি। রেজ রুমের শুরুটা মজার ছলে হলেও হামাস ইসরায়েল চলমান দ্বন্দ্বে এর জনপ্রিয়তা বেড়েছে বলে জানায় প্রতিষ্ঠানটির কর্ণধার। হঠাৎ করেই মানুষ তাদের রাগ, হতাশা ও দুঃখ থেকে মুক্তি পেতে রেজ রুমে আসতে শুরু করেছেন। অনেকে কাঁদতে কাঁদতেও রুম থেকে বের হচ্ছেন। একটা সময় জানতে পারলাম অনেকেই তাদের থেরাপিস্টের পরামর্শে আমাদের এখানে এসেছেন। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন থেরাপি এবং রেজ রুমে গিয়ে জিনিসপত্র ভাঙচুর দুটি ভিন্ন ব্যাপার। তবে দ্বিতীয়টিতে অনুভূতিগুলোকে মুক্ত করে দেওয়ার সুযোগ বেশি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষস্থানে আছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিরাট কোহলি। 2023-24 মৌসুমে 66 কোটি রুপি কর দিয়েছেন তিনি। ভারতীয় ব্যবসাভিত্তিক ওয়েবসাইট ফরচুন ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এই তালিকার 2 আছেন মহেন্দ্র সিং ধোনি, 3 নম্বরে জায়গা করে নিয়েছেন সচিন টেন্ডুলকার। সিনিয়রদের সঙ্গে আছেন 2 জন তরুণ ক্রিকেটারও। আর হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ যথাক্রমে 13 ও 10 কোটি রুপি আয়কর দিয়েছেন। বিরাট কোহলি মাঠের ক্রিকেট হোক কিংবা অন্য কোনো আলোচনা, ঘুরে ফিরে খবরের শিরোনাম হবেনি। কখনো 22 গজের কোনো কর্মকাণ্ডে, কখনো বাণিজ্যিক চুক্তি, কখনো আবার ইন্ডিয়ার সবচেয়ে ভ্যালুয়েবল স্টারদের তালিকায় শীর্ষ 10-এ থাকার ঘটনায়। কিন্তু এবার আর সেসব নয়, ভিন্ন এক ঘটনায় আলোচনায় বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। টি-20 বিশ্বকাপ জয়ের ঘোর এখনও কাটেনি তার, তাই 22 গজের ব্যস্ততা থেকে কিছুটা দূরেই আছেন। বিশ্বকাপ জিতে টি-20 থেকে অবসর নিয়েছেন। এবার বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়বেন কিছুদিনের মধ্যে। তার আগেই কোহলিকে নিয়ে নতুন খবর প্রকাশ করলো ভারতের ব্যবসা ভিত্তিক শীর্ষ ম্যাগাজিন ও ওয়েবসাইট ফরচুন ইন্ডিয়া, যেখানে উঠে আসে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি কর দেন কিং কোহলি।
ওই প্রতিবেদন অনুযায়ী সর্বোচ্চ করদাতাদের এই তালিকার শীর্ষে আছে বিরাট কোহলি। কর মূলত আয় ও ব্যয়ের উপর ভিত্তি করে দেয়া হয়। ক্রিকেট, বিজ্ঞাপন, বাণিজ্যিক চুক্তি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্র থেকে আয় করে থাকেন বিরাট। আর 2023-24 মৌসুমে তিনি কর দিয়েছেন সব মিলিয়ে 66 কোটি রুপি। কর প্রদানকারীদের এই তালিকার 2-এ অবস্থান ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির। 4 বছর আগে খেলা ছাড়লেও বিজ্ঞাপন, বাণিজ্যিক সব চুক্তি থেকে এমএসডি যে মোটা অঙ্ক আয় করেন তাতে কোনো সন্দেহই নেই। আর গেল 2023-24 মৌসুমে 38 কোটি রুপি কর দিয়েছেন তিনি। তৃতীয় সর্বোচ্চ কর দিয়েছেন সচিন টেন্ডুলকার। মূলত বাণিজ্যিক চুক্তি, ব্যবসা আর বিজ্ঞাপনই লিটল মাস্টারের আয়ের উৎস। কিংবদন্তি এই ব্যাটসম্যান কর দিয়েছেন 28 কোটি রুপি। তালিকার 4-এ আছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। বার্ষিক আয়ের ওপর 23 কোটি রুপি কর দিয়েছেন তিনি। তরুণ ক্রিকেটারদের মধ্যে আয়করের এই তালিকায় আছেন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ। 13 ও 10 কোটি আয়কর দিয়ে ভারতের সর্বোচ্চ করদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই ক্রিকেটার। যদিও ভারতের সর্বোচ্চ করদাতা অ্যাথলিটদের তালিকায় নেই অন্য কোনো ডিসিপ্লিনের কেউই। তাজিন খন্দকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পেছালো। প্রেসিডেন্ট নির্বাচনের পর হবে রায়। নির্বাচনী তহবিল সংগ্রহের দৌড়ে এগিয়ে গেলেন কমলা হ্যারিস। এবং তিস্তার পানি বণ্টন আন্তর্জাতিক আইন মেনে হতে হবে। চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সংবাদ মাধ্যম পিটিআইকে ডক্টর ইউনুস। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।